উত্তর পূর্বাঞ্চলের বন্যার পানিটা কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছে মানুষ। রয়েছে খাবার সংকট। দুর্গম গ্রামীণ এলাকার কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি অবনতি হলেও পানি কমতে শুরু করেছে কিছু এলাকায়। এখনও পানিবন্দী আছে এসব এলাকার কয়েক লাখ মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যার রূপ দেখা গেছে ফেনীতে। এ জেলায় পানিবন্দী 20 লাখের বেশি মানুষ এখনও মানবেতর জীবনযাপন করছে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছেন তারা। ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় দুর্গত এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। কুমিল্লায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার গোমতী নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বুড়িরচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করেছে। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা থাকলেও নৌকা ও ট্রলার না থাকায় প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সহায়তা। নোয়াখালীতে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দী প্রায় 21 লাখ মানুষ। আছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এখনও ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর অনেক এলাকায়। অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতিও। জেলা সদর, রামপুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার সব এলাকাতেই পানি ঢুকে পড়েছে। ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি ক্ষেত ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। জেলায় পানিবন্দী প্রায় 8 লাখ মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে টানা 5ম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগ্রহ করা হচ্ছে নগদ অর্থ, শুকনো খাবার সহ ঔষধও। এদিকে ভারতে পানি বন্টন সমস্যা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এছাড়াও তিনি আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও প্রসঙ্গ নিয়ে কথা বলেন। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে টানা 5ম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে সংগ্রহ করা হয় নগদ অর্থ। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের মাঠের পাশে নেওয়া হচ্ছে কাপড়, শুকনো খাবার, পানি, ওষুধ। ত্রাণ ও সহায়তা নিয়ে আসেন শত শত মানুষ। স্বেচ্ছাসেবীরা দিনভর বিভিন্ন ত্রাণ সামগ্রী প্যাকেট করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জানিয়েছেন প্রত্যন্ত এলাকায় পৌঁছানো হবে এসব ত্রাণ। মেন শহরের পানিগুলো সব এখন গ্রামের সাইডে চলে যাচ্ছে, তো এখন গ্রামের সাইডে যাওয়ার ব্যবস্থা করে খাবারগুলো পাঠানো হবে। 2 টাইপের মেস, স্যালাইন, তারপরে হচ্ছে শুকনা যে খাবারগুলো আছে ওইগুলো। এখান থেকে যে অন্য সেকশনের একটা ব্যাগের মধ্যে যাবে সেই ব্যাগটা হচ্ছে মেইনলি সাপ্লাই হচ্ছে আগে গাড়িতে যাবে। ত্রাণের এমন স্তূপ আর জনসাধারণের স্বতঃস্ফূর্ত উৎসাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বেশ অনুপ্রেরণা জুগিয়েছে। মানুষের দুঃসময়ে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন অনেক শিক্ষার্থী। আমরা হচ্ছে সুজি, সেরেল্যাক্স, দুধ, ট্যাং, ডাইপার বাচ্চাদের এগুলো হচ্ছে প্যাকিং করতে। কাপড়, খাবার, মেডিসিন, তারপর হচ্ছে লাইটার, বেবিদের জন্য বেবি ফুড। জনসাধারণকে, সকল মিডিয়া ব্যক্তিত্বদের আসলে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিকে সফল থেকে সফলতর করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আর এদিকে কাপড় না দিয়ে বানভাসীদের জন্য আর্থিক সহায়তা ও খাবার দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কথা বলেন বন্যা নিয়ে ভারত ইস্যু প্রসঙ্গে। বাংলাদেশের যে প্রধানত 3টা দিক থেকে ভারত বা তৎসংলগ্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে, আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে, একটি প্রোটোকলের মাধ্যমে হওয়া উচিত, একটি নিয়ম নীতির মাধ্যমে হওয়া উচিত। সচিবালয়ে আনসার সদস্যদের ঘেরাও প্রসঙ্গ নিয়ে কথা বলেন সার্জিস আলম। বলেন যারাই এই ঘটনার উস্কানিদাতা তাদের বিচারের আওতায় আনা হবে। এখনো আমাদের ঢাকা মেডিকেলে এমন 2 জন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আইসিইউতে রয়েছেন। আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উনি আইসিইউতে রয়েছেন আমাদের সিএমএইচে। সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা আমাদের তদন্ত চলছে। সবকিছু ছাপিয়ে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অনুরোধ করব কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরো 7 দিন 10 দিন পরে করতে পারি। আমাদের আসলে ত্রাণের প্রয়োজন, অর্থের প্রয়োজন। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এক হয়ে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে দেশকে নতুনভাবে সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বন্যাক্রান্ত মানুষের জন্য
টিএসসিতে এমন ত্রাণের সম্ভার আগে কখনো দেখা যায়নি। তবে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অনেক শিক্ষার্থী। টিএসসি থেকে আবু সৈয়দপু, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টাকে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কমানো হয়েছে প্রধান উপদেষ্টার দায়িত্ব। মঙ্গলবার উপদেষ্টাদের দপ্তর পুনর্বর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের হাতে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে আগের মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক হয়েছেন। মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয়। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য 47 জনের সঙ্গে মোহাম্মদ আলী আরাফাতও আসামি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হন মোহাম্মদ আলী আরাফাত। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। সবশেষে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন 4 আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানিয়েছেন মোহাম্মদ এ আরাফাত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানো সহ 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে 6 দিনের মঞ্জুর করেছেন আদালত। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুপুরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 19 আগস্ট মানবাধিকার সংগঠন সারদার সোসাইটির পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আওয়ামী লীগের অপরাধের বিচার আইন অনুযায়ী হবে, নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ সংবিধান পরিপন্থী। বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তন হয়েছে। আমি বলেছি এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত আসলে সেই আঘাত আমারও হৃদয়ে লাগে, আমারও হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ আমি এখানে পেশায় নিয়োজিত। কিন্তু এটা কেন হলো, কোন প্রেক্ষাপট হলো, কাদের ভূমিকার কারণে হলো, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটি নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুপুরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 19 আগস্ট মানবাধিকার সংগঠন সারদার সোসাইটির পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আওয়ামী লীগের অপরাধের বিচার আইন অনুযায়ী হবে, নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ সংবিধান পরিপন্থী।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন বা রিভিউ করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি এই রিভিউ আবেদন করেছেন। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। নানান ঘটনার প্রবাহের পরেও 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয় আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। ফলে বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিনিধি দল। সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ঘটনা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যা সৈন্য নেয়ার বিষয়ে বলা হয়েছে। বিষয়টি নিয়ে তারা আশ্বস্ত করেছে। Really positive meeting with Honourable Home Advisor and with the Inspector General of Police. আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যারা সচিবালয়ে হামলা করেছে তারা কেউই আনসার নয়। আওয়ামী লীগ সরকার এদের প্রশিক্ষণ দিয়ে আনসারে নিয়োগ দিয়েছে। আনসারের পোশাকে আড়ালে এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার। প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত দলের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত রফিকুল ইসলাম মাহতাবের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তরুণ সমাজ ও আন্দোলন সংগঠিত করতে পেছনে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্ত করার দাবি জানান এই বিএনপি নেতা। আমরা এই দুঃসম্পর্কের অবসান চাই, এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক, এটাই আমরা চাই। প্রফেসর ইউনূস, আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। জনতা, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। সুতরাং কোন দুর্বৃত্ত যেন আর বাংলাদেশকে অধিকার করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা রাখবেন। বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের জনগণকে সেবা করবেন, এটাই আমরা আশা করি। সচিবালয়ে আনসারদের সঙ্গে সংঘর্ষের মধ্যে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে তাকে সিএমএইচে পাঠানোর কথা জানান ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, হাসনাতের মাথায় আঘাত ছিল, তবে এখন তিনি বিপদমুক্ত। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। অতিরিক্ত মানুষের ভিড় এড়াতে হাসনাত আবদুল্লাহকে স্থানান্তর করা হয়েছে। আরও 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। পশ্চিমবঙ্গের বিখ্যাত আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো পশ্চিমবঙ্গ। বিক্ষোভকারীরা সেখানকার সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছেন। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের এসব অ্যাকশনে অনেক মানুষ আহত হয়েছেন এমন অভিযোগ করে বুধবার পশ্চিমবঙ্গে 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। ভারতের কলকাতার বহুল আলোচিত আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় পশ্চিমবঙ্গ। বেলা 12:55 নবান্নে পৌঁছান মমতা ব্যানার্জি। আর দুপুর 1টার দিকে কলকাতার কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। দুপুর 1:20 দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে তাদের হাতে থাকা প্লেকার্ড ও লাঠি ছুড়ে মারেন। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেললে প্রথমে জল কামান, পরে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করে হাজার হাজার মানুষ। তাদের ছত্রভঙ্গ করতেই এই টিয়ার সেল ও জলকামান নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ। অপরদিকে বিক্ষোভকারীরাও আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ জানায় প্রতিবাদ মিছিলের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি ছাত্র জনতাকে। বিক্ষোভকারীদের উপর নজর রাখতে ব্যবহার করা হয় ড্রোনও। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচির অংশ, তারপরেও অনৈতিকভাবে তাদের বাধা প্রদান করা হচ্ছে। গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণের পর হত্যার ঘটনা নাড়িয়ে দেয় পুরো ভারতকে। এরপর থেকেই বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিজেপি। এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বৈঠকে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময় হাই কমিশনার জানান, বাংলাদেশের চলমান বন্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের প্রথম টেস্টে জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন এই হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ মন্টিটস্কি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রাশিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি, সাংস্কৃতিক ও মানবিক সহায়তা বিনিময় জোরদার করতে সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ কাজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দেশটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় সৌদির রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তারা সরকারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এছাড়া বাংলাদেশের বন্যায় ক্ষয়ক্ষতিতে সৌদি আরবের সরকার ও জনগণ উদ্বিগ্ন বলে জানান রাষ্ট্রদূত। গত 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। কমিশন আগামী 45 কার্য দিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। মঙ্গলবার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট 1956 এর ক্ষমতা বলে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, আইনশৃঙ্খলা প্রয়োগকারী যে কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করল সরকার। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে এই কমিশনের সভাপতি করা হয়েছে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। দেশের আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থাপনা এবং পুঁজিবাজার সংস্কারের জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এ বিষয়ে মিলেছে ইতিবাচক সাড়া। সকালে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় হাই কমিশনার বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করাই তার সরকারের উদ্দেশ্য। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাজ্য বাংলাদেশে তার উন্নয়ন তৎপরতায় সহযোগিতা অব্যাহত রাখবে। সরকার বাণিজ্য বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান অর্থ উপদেষ্টা। Importantly, is not the G2G, government to government, private sector investment is very, very important. এবং ব্রিটেনের আপনারা জানেন, ট্রাস্টে তারা বড় বড় বিজনেস হাউস, দে হ্যাভ ইনভেস্টেড হিয়ার। আর আমরা বলেছি আমাদের বাণিজ্য যেমন গার্মেন্ট, দে হ্যাভ গট গুড মার্কেট ইন ইউরোপ অ্যান্ড ইউকে, অ্যান্ড উই হ্যাভ টোল্ড দেম যে আরো ডাইভার্সিফাই যদি করে তাদের মার্কেট এক্সপোর্ট, কিন্তু এটার জন্য দরকার শর্ত হলো বিজনেস এনভায়রনমেন্ট।
বন্যার কারণে 4 দিন পর ঢাকা চট্টগ্রাম রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। সোমবার রাত 11:30টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তনগর ট্রেন তুর্না এক্সপ্রেস। এরপর রাত 11:15টায় চট্টগ্রাম ছেড়ে যায় ঢাকাগামী চট্টগ্রাম মেল। কর্তৃপক্ষ জানায় আজ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকটি ট্রেন চলবে। বন্যায় ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত অংশে 2টি রেল লাইনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় রেল সেতুর উপর পর্যন্তও পানি উঠেছিল। এই অবস্থায় ট্রেন চললে যাত্রীদের বিপদের পাশাপাশি রেল সম্পদেরও ক্ষতি হওয়ার শঙ্কায় বন্ধ রাখা হয়েছিল ঢাকা চট্টগ্রাম রেল চলাচল। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্রে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের অনন্য প্রতিভার এই কবি। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথে দেখিয়ে চলেছে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল দুঃখু মিয়া। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছিলেন তিনি। কবি নজরুল সৃষ্টিশীল ছিলেন মাত্র 23 বছর। নজরুলের এই 23 বছরের সাহিত্য কর্মের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। অপরদিকে তিনি ছিলেন চিরপ্রেমের কবি। তিনি নিজেই বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 24 মে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করে ধানমন্ডিতে কবিকে একটি বাড়িও তৈরি করে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। 1976 সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরে 21 ফেব্রুয়ারি 21 পদকে ভূষিত করা হয় কবিকে। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। নজরুল ছিলেন চিরপ্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেনও। তবে তিনি ছিলেন বিদ্রোহীও, কিন্তু তার প্রেমের রূপটিও প্রবাদ প্রতিম। 1976 সালের আজকের দিনে তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তো মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। বিকেলে ব্রাহ্মণপাড়ার আব্দুর রাজ্জাক হাই স্কুল ও ব্র্যাক অফিসে আশ্রয় নেওয়া 1000 পরিবারের মাঝে স্বেচ্ছাসেবীদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, পানীয় বিশুদ্ধকরণ মেশিন এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়া বিকন ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন হিসেবে 15 লাখ টাকা সেনা প্রধানের তহবিলে প্রদান করা হয়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা মহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছে। দেশটির সাবেক রাজাকে নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মহিউদ্দিন ইয়াসিনের আইনজীবীর এই তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় গুয়াং মোসাং শহরে আদালতের বাইরে মহিউদ্দিন ইয়াসিনের আইনজীবী সাংবাদিকদের বলেন, 77 বছর বয়সী এই রাজনীতিবিদ দোষী নন। আইনজীবী আরও জানান, মহিউদ্দিনের পরবর্তী শুনানির জন্য আগামী 4 নভেম্বর দিন ধার্য করেছেন গুয়া মোসাং আদালত। 2020 থেকে 2021 সালের মধ্যে 17 মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন মহিউদ্দিন ইয়াসিন। চলতি মাসে উপনির্বাচনের আগে মহিউদ্দিন রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।